শুধু মাইন্ড ট্রেনিং না, একদম পুরো লাইফ ট্রেনিংটা বাচ্চাদেরই আসলে দরকার। ভেরি প্রাউড আলহামদুলিল্লাহ যে আমি ছোটোবেলা থেকে কোরআন হাদিসের সাথে থেকেছি, এটা আমার ভাগ্য ভালো। প্রথম মেহেদী হাসান মিরাজ, তারপরে তাসকিন আহমেদ, তারপরে এভাবে প্লেয়ারদের সাথে তামিম ইকবাল ভাইয়ের সাথে কাজ করেছি। নেক্সট ইয়ার এরাই ফোকাসড, তারপরের বছর এরাই ফোকাসড। 12 বছরে একটা জেনারেশন কিন্তু ট্রেন্ড আপ হয়ে যাবে। ওই জায়গাটায় যদি একটু স্পেসিফিকলি আসি যে আপনি এটাকে প্রাতিষ্ঠানিকীকরণের জায়গাটায় কবে নাগাদ চিন্তা করলেন এবং কবে মনে হলো যে না এটা পারবো আমি প্রথমেই দেখলাম যে এই ফিল্ড, যে বলছিলাম স্রোতের বিপরীতে যাওয়া, তো এখানে আমার আসলে স্কিলড হওয়া লাগবে। প্রথম কোশ্চেন, ফর এক্সাম্পল আপনি ঢাকা ইউনিভার্সিটি থেকে, আমি কওমি মাদ্রাসা থেকে, আপনার উপর যে কোশ্চেনটা আসবে না সেটা আমার শুরুতেই এই কোশ্চেন আমার উপরে আসবে, তাই না? তো এইটা ফেস করার জন্য আমি দেখলাম যে যেহেতু আমার স্কিলের আর বিকল্প কিছু নাই, যেহেতু আমি আমার ব্যাকগ্রাউন্ড তো চেঞ্জ করতে পারবো না, চাইও না। আমি ভেরি প্রাউড আলহামদুলিল্লাহ যে আমি ছোটোবেলা থেকে কোরআন হাদিসের সাথে থেকেছি, এটা আমার ভাগ্য ভালো যে আমার সময়টা কোরআনের আয়াত আর হাদিসের টুকরা পড়ে পড়ে আমার সময় কেটেছে। আমি ব্লেসড। এই ব্যাকগ্রাউন্ড নিয়ে যদি আমি আগাতে চাই তখন আমার একমাত্র উপায় হচ্ছে স্কিলড হওয়া। তো তখন আমি ভাবলাম যে দেশে তো এই বিষয়ে খুব এক্সপার্ট কাউকে, তো আমি চিন্তা করলাম যে বাইরে যাই। তো আমার একটা বাইক ছিল, ওইটাই তখন পুঁজি। ওই বাইকটা বিক্রি করে প্রথম আমি ইন্ডিয়াতে যাই যে আমি যদি এই প্রফেশনে আসতে চাই তাহলে আমি ট্রেন্ড আপ হওয়া লাগবে। সো আই স্টার্টেড ইনভেস্টিং অন মাই মাইন্ড ফার্স্ট। ওকে। তারপর থেকে প্রায় 17-18টা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেনিং। আমি দেশি কোনো ট্রেনার কারো কাছে এই বিষয়ে ট্রেনিং নেইনি। বাংলাদেশে এসে শুরুটা কিভাবে আপনার? কজনকে দিয়ে শুরু করলেন? কারা আপনার স্টুডেন্ট হলো? শুরুটা হচ্ছে আমি যেটা বললাম যে প্রথম বাইকটা থাকলে হয়তো এটা নিয়ে বিভিন্ন জায়গায় যাওয়া যেত। তো যখন ট্রেন্ড আপ হয়ে আসলাম, কিছু ট্রেনিং করে আসলাম, বিভিন্ন জায়গায় যাওয়া শুরু করলাম। প্রথমে মাদ্রাসাগুলোতে গেলাম যেহেতু আমার জন্য অ্যাক্সেস ইজি। তারপর বিভিন্ন স্কুলে গেলাম, গিয়ে বললাম যে এই বিষয়গুলো আমি পারি, আমি একটু শেয়ার করতে চাই। তো তখন দেখলাম যে আবার ওই ফিল আসা শুরু করলো যে আসলেই কি হবে, আমি কি পারবো? বিকজ সব জায়গা থেকে যে কি বলেন এগুলো, আমরা কি কম শেখাচ্ছি? আমরা তো ভালো টিচার, আপনি আবার এসে আমাদের স্টুডেন্টদের কি শেখাবেন? এই ধরনের নতুন একটা কিছু গ্রহণ করতে যেটা হয়, আমি কারো অফকোর্স আই রেসপেক্ট এভরিওয়ান। তো যেটা হচ্ছে যে প্রথমে এটা চলতে থাকলো কিছুদিন। দেন আমি শ্রীপুরে গেলাম, যেই মাদ্রাসার কথা বললাম যেখানে ওই যে টিন ফুটা পানি পড়তো, ওখানে গেলাম। গিয়ে আমার ওস্তাদজিকে বললাম যে আমি এগুলো শিখেছি, আপনি যদি অনুমতি দেন আমি একটু ছাত্রদের সাথে শেয়ার করতে চাই, যদি আপনি ভালো মনে করেন। ফ্রি একদম? অফকোর্স ফ্রি। সেটাও পাওয়া যাচ্ছে না। জি জি জি। কত সালের গল্প এটা হবে 15-16 দিকে। জি জি। তো তারপরে হচ্ছে উনি অনুমতি দিলেন এবং আমরা জোহরের নামাজ থেকে এশা পর্যন্ত প্রোগ্রাম করলাম। সব ছাত্ররা ছিল এবং ওস্তাদরা ছিলেন। তো ওখান থেকে আমি একটা সাহস পেলাম যে শুরু তো হলো। তো ঢাকায় এসে যেটা করলাম যে লাঞ্চের জন্যে দাওয়াত দিতাম যে লাঞ্চ পার্টি, সবাই মিলে একটু বসি, আমি কিছু কথা বলবো। এইভাবে জাস্ট শুরুটা হয়। তারপরে যেটা হয়েছে ঢাকার বিভিন্ন জায়গায় ওই যে ছোট্ট পোস্টার করে এগুলো পিলারে পিলারে নিজে গিয়ে, আমার সাথে মহিউদ্দিন ভাই ছিলেন, আমরা দুজন রাতের বেলা গিয়ে গিয়ে বিভিন্ন পিলারে পোস্টারিং করতাম যে কেউ যদি ফোন করে এইভাবে। তো রেজাল্ট অল্প অল্প, কেউ ফোন করতো, কেউ টিটকারি করতো, এভাবেই শুরু। তো আল্লাহর রহমতে যেটা পরবর্তীতে দেখলাম যে আমরা বিজনেস ট্রেনিং, মাইন্ড ট্রেনিংটার অনেকগুলো ধাপ আছে। একটা হচ্ছে বিজনেস গ্রোথের জন্য, একটা হচ্ছে ফ্যামিলি রিলেশনশিপ সুন্দর করার জন্য, একটা হচ্ছে স্টুডেন্টসদের গ্রোথ যেন বাড়ে, আর একটা হচ্ছে যে কেউ যে কোনো বিষয়ে তার ব্যক্তিগত মাইন্ডের যে হাইয়েস্ট পটেনশিয়ালস, এটা যেন এদিকে যেন সে এগোতে পারে। এরকম বিভিন্ন ক্যাটাগরিতে আমাদের ট্রেনিং হয়। তো আমরা ছোট ছোট বিজনেস ধরে, যেমন একটা লাইট কোম্পানি, তারা চায়না থেকে নিয়ে আসে প্রোডাক্ট, কোনো রকম করছে। তো আমি বললাম যে এটা তো আপনি এক এলাকায় লাইট বিক্রি করছেন, 3-4টা এলাকায় তো করা যাবে। তো এইভাবে হেল্প করতে শুরু করলাম, দেখলাম যে আস্তে 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 রোলিংয়ে আসছে। দেন যেটা হলো যে একজন ক্রিকেটের একজন এজেন্ট আসলেন, উনি ট্রেনিং নিলেন। উনি আস্তে আস্তে ভাবতে শুরু করলেন যে আচ্ছা, এটা তো ক্রিকেটে হলে অনেক ভালো হবে। তো উনি ব্যক্তিগতভাবে যাদের
অ্যাডভার্টিজমেন্টের এজেন্ট হিসেবে কাজ করতেন, তাদের সাথে ইন্ট্রোডিউস করলেন এবং আই এম গ্রেটফুল টু দ্যাট পারসন। তো এইভাবে হচ্ছে প্রথম মেহেদী হাসান মিরাজ, তারপরে তাসকিন আহমেদ, তারপরে এভাবে প্লেয়ারদের সাথে, তামিম ইকবাল ভাইয়ের সাথে কাজ করেছি। তো ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। দেন বিসিবি 1 বছরের জন্য ট্রেনিং নিল। জি, তারপরে আমি দেখলাম যে আসলে বিসিবি এটা তো আমার ক্যারিয়ার না যে আমি ওখানে স্টাক হয়ে যাব। সো যদি কোনো প্রয়োজন থাকে আই ক্যান বি দেয়ার, কিন্তু আমি আসলে আমার ওই 400 কোটি মানুষ যারা ডিপ্রেস তাদের নিয়ে কাজ করতে চাই। কোন ধরনের পার্টিসিপেন্টদেরকে নিয়ে কাজ করাটা ইজি? মানে হয় না যে আমরা যদি একটুভাবে উদাহরণ দেই, একটা জমি রেডি আছে, সেখানে শস্য ফলানো, আর একটা জমি অনুর্বর, সেখানে গাছ কাটতে হবে, তারপর রেডি করতে হবে, অনেক টাইম লাগে সেখানে ফসল আসতে। সো একজন শিক্ষিত মানুষ যে বিষয়গুলো জানে, তারপরও সে এক ধরনের প্রবলেমের মধ্যে আছে। আর একটা হচ্ছে যে বিষয়গুলো জানেই না, সে আপনার কাছ থেকে শুনে অনেক বেশি মোটিভেটেড হচ্ছে। আসলে কোনটা ইজি? দেখুন, যে জানে না সে হচ্ছে ডিরেক্টলি লার্ন করছে, রাইট। আর যিনি জানেন তিনি প্রথম আনলার্ন করতে হয়, এরপরে আবার লার্ন করতে হয়। প্রথম তার ডিলিট করতে হয়, ইরেজ করতে হয়। এক্স্যাক্টলি। এবং আপনি অবশ্যই জানেন যে আমাদের যে কোনো রিপিটেড অ্যাকশন কিন্তু আমাদের প্যাটার্ন হয়ে যায়, বডির প্যাটার্ন হয়ে যায়। আপনি চাচ্ছেন ছেড়ে দিতে, কিন্তু বডি চাচ্ছে না, প্যাটার্ন করে ফেলেছে। আপনি নিজে ড্রাইভ করেন, আপনি অবশ্যই প্রথম তো অনেক খেয়াল করে ব্রেক ধরতেন, অনেক খেয়াল করে পার্ক করতেন। এখন কেমন ইজি চলে যাচ্ছে, কখন বাসায় চলে গেলেন, কখন অফিসে চলে আসছেন, খেয়ালই হয় না। লাইক ইটস ভেরি ইজি নাও, কারণ বডি প্যাটার্ন করে ফেলেছে। তো যদি একটা নেগেটিভ প্যাটার্ন হয়ে যায়, তো প্রথম কাজ হচ্ছে তাকে ওখান থেকে বের করা। তো এইটাই প্রথম চ্যালেঞ্জ, যেটা যে নতুন শিখছে তার সাথে এই চ্যালেঞ্জটাই নাই। সো অফকোর্স বলবো যে আসলে প্রত্যেক বাচ্চার এটা দরকার। সে যে বড় হচ্ছে, সে যে লোডটা নিচ্ছে, পড়াশোনার যে লোড নিচ্ছে, আমাদের ট্রেনিংয়ে একটা মেমোরি সেশন আছে, সেটা ধরেন একজন যে কোনো স্টুডেন্ট, বাচ্চা বলবো না, বড়দেরও ধরেন যেই বিষয়টা 1 ঘন্টা লাগে, সে একদম অন দ্য স্পট সে 5 মিনিট 6 মিনিটে করে ফেলতেছে। বাচ্চারা, বড়রাও। ওকে, মানে যখন আমরা আমাদের প্রসেসগুলো জানি যে আপনার ইনর্মাস পটেনশিয়ালস আছে ব্রেনের ভেতরে, মাইন্ডের ভেতরে, 2.5 পিটাবাইট মেমোরি। ক্যান ইউ ইম্যাজিন? 2.5 পিটাবাইট আসলে 100 জীবনেও দরকার নাই, এত বিশাল মেমোরি দেয়া আছে, আমরা ইউজ করছি, তাই না? আমরা ইউজ করছি না। তো মাইন্ড ট্রেনিংয়ের একটা অংশ হচ্ছে যে এটাকে কীভাবে ম্যাক্সিমাইজ করা যায়। তখন দেখা যায় যে কেউ বলছে যে না, আমি এটা তো মুখস্থ করতেই পারবো না, সে 5 মিনিটে মুখস্থ করে ফেলছে। তো এখান থেকে মানুষের রিয়েলাইজেশন হয় যে হোয়াট উই হ্যাভ অ্যাকচুয়ালি। আমরা তো বাইরে অ্যাসেট খুঁজি, অ্যাসেট তো ভেতরে নিয়ে ঘুরতেছি, খবরই নেই আমাদের। আমার মনে হয় কেন জানি যে আপনি যে প্রথম যে জায়গাটায় গিয়েছিলেন, আমি যদি সেই জায়গাটায় আরেকবার একটু ফিরে যাই, যে স্কুল মাদ্রাসাতে গিয়েছিলেন বাচ্চাদেরকে বলার জন্যে, আপনার কি মনে হয় না যে আমাদের বাচ্চাদের একেবারে যখন একাডেমিক্যালি এইরকম একটা সেশন অলওয়েজ থাকা উচিত পড়াশোনার পাশাপাশি? আমার যেটা মনে হয় 12 বছরের প্ল্যান দরকার বাচ্চাদের জন্য। যদি ধরেন পুরো দেশ, আমাদের পুরো দেশের যেখান থেকে এই নীতিগুলো নির্ধারণ হয়, সেখান থেকে যদি সিদ্ধান্ত হয় যে সারা দেশে ক্লাস 1-এ যারা আছে তারা ফোকাসড, তাদেরকে ট্রেন আপ করতে হবে, নেক্সট ইয়ার এরাই ফোকাসড, তারপরের বছর এরাই ফোকাসড, 12 বছরে একটা জেনারেশন কিন্তু ট্রেন্ড আপ হয়ে যাবে। এই জেনারেশন রাস্তায় ময়লা ফেলবে না, এই জেনারেশন রাস্তায় গালি দিবে না, এরা বড়দের সম্মান করবে। তো আমার মনে হয় শুধু মাইন্ড ট্রেনিং না, একদম পুরো লাইফ ট্রেনিংটা বাচ্চাদেরই আসলে দরকার। কারণ তাদের আনলার্ন করার বিষয় নেই, তারা ডিরেক্টলি লার্ন করবে এবং তারাই পরে সুন্দর একটা দেশ আমাদেরকে উপহার দিবে। আমার মনে হয় যে দেশ যদি আমরা গড়তে চাই, সবচেয়ে বেশি বাচ্চাদেরকে ফোকাস করে। যেমন আপনি সিঙ্গাপুরের ইতিহাস যদি দেখেন, 65 সন থেকে যেভাবে সিঙ্গাপুর চেঞ্জ হলো, তো প্রথম 2-3টা ফোকাসের মধ্যে কিন্তু বাচ্চারা ছিল, যে 12 বছরে একটা জেনারেশন ঠিক করে দাও, দেশ সুন্দর হয়ে যাবে। জাপানে তাই করে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। মাইন্ড ট্রেনার ব্যাপারটা তো এখনো বাংলাদেশে প্রাতিষ্ঠানিকীকরণ হয়নি সেই অর্থে। ধরেন আপনাকেই তারা পছন্দ করলো, কতটুকু এফোর্টেবল সাধারণ মানুষের এই জায়গাটিতে? এটা হচ্ছে আমাদের যেই বিষয়গুলো, জেনারেল বিষয়গুলো আমরা অনলাইনে দিই, এটা তো আমরা ফ্রি রাখি সবার জন্য। তারপর স্টুডেন্টসদের জন্য খুবই
অল্প পেমেন্টের 1500 টাকা একটা লাইক একটা সেশনে আসে, তারপর 1 বছর পর্যন্ত ফলো আপ সেশন। তো এটা আমার মনে হয় যে একদমই অল্প। জি, তারপর ধরেন এরপরে ধাপে যারা আসতে পারবেন বা বিভিন্ন প্রফেশনে আছেন তাদের জন্য অ্যাফোর্ডেবল রাখা হয়েছে। কিন্তু প্রিমিয়াম যেই বিষয়গুলো, যেমন ধরেন ডিরেক্টলি মেন্টরশিপ, সেখানে ওয়ান টু ওয়ান কমিউনিকেশন, জি, সেখানে তো টাইমের লিমিটেশন আছে, Right. আমার ইচ্ছে থাকলেও আমি পারছি না। রাইট। তো সেইখানে আমি একটু চুজি হই। এখানে আমার থটটা হচ্ছে আমি এমন কাউকে নিতে চাই যে আবার লক্ষ কোটি মানুষকে হেল্প করতে পারবে। তাহলে এই টাইমটা দেয়া আমার জন্য ওয়াইজ ডিসিশন হবে। যার আন্ডারে হয়তো 5000 লোক 2000 লোক কাজ করেন, তো তারা ইম্প্যাক্ট ফেলবে আরও মানুষের। সো ওইভাবে এইটা একটু এক্সপেন্সিভই হওয়া উচিত মনে করি, কারণ এবং সেটা জায়গা থেকে সেটা অ্যাফোর্ডও করতে পারবে। জি, তারা অ্যাফোর্ডও করতে পারবেন। রাইট। সাবিত ভাই, অনেক অনেক ধন্যবাদ। আপনার ব্যস্ত সময়ের কিছুটা সময় আজকে আপনি আমাদের দর্শকদের জন্য দিলেন, এবং আমি মনে করি এটা একটা অসাধারণ এপিসোড হলো। আমার খুব ভালো লেগেছে আপনার সঙ্গে কথা বলে। মাই প্লেজার, মাই প্লেজার। আপনার সঙ্গে আমার প্রথম আজকে কথা। আপনার ভিডিও ফ্যামিলির সবাই তো দেখে, আলহামদুলিল্লাহ। বাকি হচ্ছে শেখার অনেক কিছু আছে আপনার প্রত্যেকটা শোতে। আল্লাহ তাআলা আপনাকে অনেক বরকত দেন, অনেক ভালো রাখেন। খুব দোয়া। অনেক ভালো থাকবেন ভাই। দর্শক, এই ছিল আমাদের আজকের অল টাইম মিল্ক ব্রেড প্রেজেন্স দ্য আর জি কিবরিয়া শো। যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।